আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে কমার্স কর্নারে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ব্যবসা উদ্যোগ এসএসসির ক্ষেত্রে এবং এইচএসসির ক্ষেত্রে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, মার্কেটিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ব্যাংকিং ও বীমা ফিনান্সের সেকেন্ড পেপার, যেটা এই খাতাগুলো সিকিউ এবং এমসিকিউ কিভাবে তুমি সাজালে বা কিভাবে তুমি গুছিয়ে আনসার করলে বা কিভাবে অ্যান্সার করলে অধিক নাম্বার পেতে পারো এবং পাশাপাশি এমসিকিউ কিভাবে দাগাইতে হবে, কিভাবে দাগানো উচিত, কি কি ভুলগুলো করা যাবে না, কিভাবে তুমি করলে বেশি আনসার করতে পারবো কমন না পারলে, এই সব কিছু নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। তো আশা করি তোমাদের জন্য উপকার হবে। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব সিকিউ কোশ্চেন নিয়ে। তো সিকিউর গাইডলাইনে 1 নম্বরে আলোচনা করব মার্জিন করার নিয়ম। তো অনেকেই যেটা করো, খাতায় মার্জিন করো না, এটা ঠিক না। তোমরা যেহেতু মাত্র এসএসসি বা ইন্টারমিডিয়েটে পড়ো, সেক্ষেত্রে অবশ্যই খাতায় মার্জিন করতে হবে। সেক্ষেত্রে তোমার খাতাটাকে যেখান থেকে লেখা শুরু করতেছো তার বাম পাশে এবং খাতার উপর দিকে এক স্কেল করে মার্জিন করে নেবে। যেহেতু এগুলো সবই থিওরি এক্সাম, তাই এখানে মার্জিন করতে হবে। শুধুমাত্র অ্যাকাউন্টিং খাতায় মার্জিন করার প্রয়োজন পড়ে না। তো অবশ্যই মার্জিন করে নেবে। আবার অনেকে বক্স আকারে করো, চারপাশে মার্জিন, এইগুলো করবো না। এইভাবে করলে খাতাটা খুব বাজে হবে এবং টিচার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে কিন্তু খাতার উপরে। দেন প্রশ্নের নম্বর ও দাগ টানার নিয়ম। আমরা অনেকে যেটা করি, প্রশ্নের নম্বরের নিচে দাগ টানি। যেমন দেখি 1 নং প্রশ্ন উত্তর ক, 1 নং প্রশ্ন উত্তর খ, এটার নিচে দাগ টানি। তো এটা কিভাবে করবো, অনেকে ঢেউ ঢেউ করে দেই, অনেকে সমান সোজাসুজি দাগ দেই। তো আমরা যেটা করব, প্রশ্নের নম্বরে চেষ্টা করো প্রশ্ন নম্বরটা অন্য কালি দিয়ে, মানে কালো কালি দিয়ে না লেখে নীল কালি দিয়ে লেখার জন্য, এবং সেইটার নিচে কলম দিয়েই, নীল কলম দিয়ে হইতে পারে বা কালো কলম দিয়ে হইতে পারে, নীল কলম হলেই বেটার, কারণ যেহেতু তুমি নীল কলম দিয়ে লিখবো পরে, যেমন 1 নং প্রশ্ন উত্তর ক, 1 নং প্রশ্ন উত্তর খ, ওইখানেই তুমি কি করবা, স্কেল দিয়ে ওটা নিচে যতটুকু লিখছো, মানে 1 নং প্রশ্ন উত্তর ক এতটুকু যতটুকু লিখছো ওই নিচে ঠিক আন্ডারলাইন করে দিবা স্কেল দিয়ে। হ্যাঁ, হাত দিয়ে টান দিবা না। আর ঢেউ ঢেউ এগুলো দরকার নাই, কারণ পুরা খাতাটা তুমি লিখতেছো কালো কলম দিয়ে, আর যখন এই প্রশ্ন নাম্বারটা লিখতেছো নীল কলম দিয়ে, তখন কিন্তু অনায়াসেই বোঝা যায় যে নীল কলম তুমি কোথায় ইউজ করছো এবং প্রশ্ন নাম্বার কোনটা। তখন কিন্তু টিচার একটু খাতাটা দূর থেকে বুঝতে পারে এখানে এটা শুরু হয়েছে। তো অনেক সময় কিন্তু এটা স্কিপ হয়ে যায়, যার কারণে টিচার কিন্তু ওই কোশ্চেনের নাম্বার দেয় না বা নাম্বার দিতে ভুলে যায়। যার কারণে আমাদের এটা নীল কলম দিয়ে লেখা উচিত এবং অবশ্যই প্রশ্নটা একটা শেষ হইলে আরেকটা প্রশ্নের মধ্যে 3-4 আঙ্গুল গ্যাপ দেওয়া উচিত। তাহলে এই জিনিসটা সহজেই টিচারের চোখে ধরা পড়বে। দেন কালার পেন ব্যবহার করার নিয়ম। কালার পেন ব্যবহার করার প্রথম নিয়ম যেটা বললাম, যে প্রশ্নের নম্বরের নিচে দাগ টানবা, প্রশ্ন নম্বরটা লেখান কালার পেন দিয়ে, এটা করতে পারো। দ্বিতীয় যেটা করতে পারো, অনেক সময় কোশ্চেনের মধ্যে তোমাকে টপিক্স আকারে, মানে পয়েন্ট আকারে তোমাকে দিতে হয়। তো পয়েন্ট আকার যেগুলো দিতে হয়, আমরা কি করি, পয়েন্টটা লিখে নিচে কালার পেন দিয়ে দাগ দিই। এটা না করে ওই পুরো লেখাটাই, পুরো পয়েন্টটাই আমরা কালার পেন ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে ভালো হয়। আর একাধিক কালার পেন আমরা ইউজ করব না, শুধুমাত্র নীল কালারটা ইউজ করব। কিছু অংশ উত্তর দিলে নম্বর পাওয়া যাবে কিনা, ওকে, এক্ষেত্রে হলো যে ক নাম্বার কোশ্চেন যেটা থাকে সৃজনশীলের, সেটা পুরাটাই তোমাকে কারেক্ট অ্যান্সার লিখতে হবে, আর না হলে তুমি নম্বর পাবে না। আবার ক নাম্বারটা যেটা করতে হবে, পুরো সেন্টেন্স লিখতে হবে, শুধুমাত্র যেমন লেখা কোশ্চেন আসলে উৎপাদনের বাহন কি, শিল্প। এখন তুমি কি করলে, অ্যান্সারটা লেখলা শুধু শিল্প, সেক্ষেত্রে টিচার নাম্বার দিবে, বাট টিচার কিন্তু তোমার প্রতি একটা অন্যরকম মনোভাব চলে আসে, কারণ তুমি শুধু কারেক্ট অ্যান্সারটা লিখছো। তো তুমি এটা উচিত হবে বা উত্তম হলো শিল্প উৎপাদনের বাহন, এই কথাটা পুরোটা লেখা, এইভাবে লিখবা। ঠিক আছে। আর দ্বিতীয়ত হলো খ মার্ক, গ মার্ক এবং ঘ মার্ক। এই খ মার্কের ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রশ্নটা ভালোভাবে লিখতে হবে। কিছু অংশ বলতে খালি শুরু করছো, 2 লাইন লিখছো, তাহলে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা তেমন একটা নাই। ব্যাখ্যা করতে হবে, সেক্ষেত্রে তুমি 2 বা 1 পেতে পারো। আর গ নাম্বারের ক্ষেত্রে কোশ্চেনটা লেখা থাকে, যেমন এটা কোন মাধ্যম, এটা কোন সংগঠন, সেক্ষেত্রে মনে করা হলো এটা অংশীদারি ব্যবসা, তো তুমি ওইটা লিখলেই 1 মার্ক পেয়ে যাবা। আর বাকি বিস্তারিত লিখলে কি হবে, তুমি বাকি 2 মার্ক পাবা। তো এক্ষেত্রে তুমি কিছু অংশ লিখলে কিছু অংশ নাম্বার পাবা। আবার ঘ মার্কের ক্ষেত্রে কিছু অংশ লিখলে কিছু অংশের নাম্বার তুমি পেয়ে যাবা, তবে অবশ্যই কারেক্ট হইতে হবে কিছু অংশ যতটুকু লিখছো। হ্যাঁ, গ নাম্বারটা বিশেষ করে ওই অ্যান্সারটা যদি ভুল হয়, যে কিছু যেমন উৎপাদনের বাহন শিল্প, তো
তুমি যদি এটা অন্য কিছু লেখা তারপর এটা বিস্তারিত ব্যাখ্যা করো তাহলে কিন্তু হবে না, অবশ্যই কারেক্ট অ্যান্সার হতে হবে। দেন হলো ওভার রাইটিং করা যাবে কিনা। ওভার রাইটিং সবাই করে থাকে, তবে যে উচিত ওভার রাইটিং না করা। যদি কোনো জায়গায় প্রবলেমে পড়া যাও যে এখানটাতে তোমার এইটা অ্যান্সার লিখছো অন্যটা, সেক্ষেত্রে ওটা কেটে ওর উপরে লিখে দাও বা পাশে লিখে দাও, তবে চেষ্টা করো ওভার রাইটিং না করার জন্য। আর ওভার রাইটিং করলে হলে একটা দাগ দিবা, জাস্ট একদম মানে দাগাদাগি করে এটাকে একদম কালো বানাই ফেলবা না। দেন হলো ধারাবাহিক উত্তর করতে হবে কিনা, এটা মাস্ট, এটা সবাই সমস্যা হয় বা প্রবলেমে পড়ো যেটা ধারাবাহিক অ্যান্সার করো না। তো ধারাবাহিকটা কি, একটা হলো যে আমাদের কোশ্চেন থাকে, একের পরে মনে করো 5 নাম্বার দিতে চাচ্ছি, তারপর আবার 3 নাম্বার, তারপর আবার 6 নাম্বার দেবো, তারপর 2 নাম্বার দেবো, এটা কোনো সমস্যা না, এটা তুমি করতেই পারো, এটাকে ধারাবাহিকতা বলে না বা এটা নিয়ে সমস্যা না। কিন্তু ধারাবাহিকতা কি, একটা সৃজনশীল তুমি শুরু করছো, শুরু করার পরে সেটা তুমি কি করছো, মনে করো যে ক এর পরে গ লিখছো, তারপরে খ লিখছো, এই কাজটা করা যাবে না। যে কোনো অবস্থাতেই তোমাকে ক এর পরে খ, তারপরে গ, তারপরে ঘ, এভাবে দিতে হবে। তুমি যদি উল্টাপাল্টা করো তাহলে পরেরটা মানে ক এর পরে তুমি ঘ লিখছো, তাহলে ক আর ঘ এর নাম্বার পাবা, তারপরে যে খ আর গ লিখছো ওইগুলোর নাম্বার তুমি পাবা না। সেক্ষেত্রে যদি এরকম হয় যে তুমি খ নাম্বারটা পারতেছো না, তুমি পরে লিখবা, সেক্ষেত্রে খ নাম্বার জন্য জায়গাটা রেখে দাও, যতটুকু প্রয়োজন এরকম একটা আন্দাজ করে জায়গা রাখো, একটু বেশি একটা সমস্যা নেই, রেখে দাও, তুমি ঘ নাম্বারটা শুরু করো। যখন ঘ নাম্বারটা দিতে যাবে তখন ওইখানটা ফাঁকা জায়গাটাতে তুমি দিয়ে দেবে। আর যদি বাইচান্স ঘ নাম্বার দিতে না পারো তাহলে কি করো, জায়গাটা ফাঁকা থাকলো, এক পেজ রেখে দিলে এক পেজে একটা সুন্দর করে দাগ দিয়ে দিলাম ব্যাখ্যাভাবে যে পেজটা লেখা হয় নাই, বা লিখে দিতে পারলো পিটিও, দাগ দিয়ে পাশে লিখে দিলে পিটিও, তাহলে অপর পৃষ্ঠে আছে। এই কাজগুলো করতে পারো। ধারাবাহিকতা অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। দেন যেটা হইতে পারে, স্যার কি থিওরি প্রশ্ন পরে নাম্বার দেয় অথবা নম্বর কিভাবে দেয়। ওকে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ সবাই অ্যাভারেজে লেখে ম্যাক্সিমাম। তো স্যার কি করে, স্যার যেহেতু থিওরি কোশ্চেন, তো স্যার সবসময় পড়ে না একটা স্টুডেন্ট কি লিখছে বা কোন জায়গায় স্যার ভুল করে, এগুলো স্যারের খাতা দেখলেই বুঝতে পারে, কারণ স্যারদের ওই অভিজ্ঞতাটা চলে আসছে। তো যেটা হলো যে প্রথম 2টা সৃজনশীল অবশ্যই চেষ্টা করো সুন্দরভাবে লেখার জন্য, যাতে করে স্যার যদি পুরোটাও পড়ে কোনো জায়গায় কোনো রকমের ফালতু কিছু লিখছো বা উল্টাপাল্টা কিছু লিখছো এগুলো যেন না বুঝতে পারে। তো এটা চেষ্টা করবা। পরের যে কোশ্চেনগুলো হতে পারে অ্যাভারেজ লিখছো, তো টিচার ওগুলো ওরকম পড়বে না, বাট একদম হাবে যাবে অপ্রাসঙ্গিক কোনো কিছু না লিখলে হয় টিচারের, কারণ ওইগুলোতে চোখের নজর পড়ে যায়। তো এক্ষেত্রে তাহলে বলা যায় কি, স্যার থিওরি পড়ে আবার পড়েও না, তবে অবশ্যই প্রথম দিকের কোশ্চেনগুলো স্যার ভালোভাবে পড়ে। আর যেটা হলো যে কয়ের অ্যান্সার, গয়ের প্রথম অংশের যে অ্যান্সার যেটা বললাম যে উৎপাদনের বাহন শিল্প, এটা তুমি যদি ভুল লেখো এগুলো কিন্তু টিচাররা ঠিকই চোখে পড়ে, এগুলো তুমি কিন্তু নাম্বার পাবা না। যেগুলো বিস্তারিত আছে যে উদ্দীপকের সাথে তুমি সামঞ্জস্য করতেছো, ওই সব ডিসক্রিপশনের ক্ষেত্রে তুমি হয়তো বা একটু 19-20 করতে পারো, ওইটা সমস্যা না। বাট তুমি একদম ক খ কিছু লিখলাই না, মানে উল্টা পাল্টা অ্যান্সার দিলে হবে একটা অ্যান্সার, লিখলে আরেকটা, ঠিক আছে, তো সেগুলো কিন্তু তুমি নম্বর পাবে না। দেন হলো প্যারা কয়টা দিতে হবে, কয় পৃষ্ঠা লেখা উচিত। এখন কথা হলো সৃজনশীল যেহেতু তো ভাই থিওরি আকারে, সেক্ষেত্রে অবশ্যই পৃষ্ঠা ব্যাপারটা থাকে। যেমন 4 মার্কের কোশ্চেন তুমি মনে করো আধা পৃষ্ঠা লিখলা, কখনোই তুমি ফুল মার্ক পাবা না, হয়তো বা 1 পেতে পারো। তো এরকম অবশ্যই প্যারা মেনটেন করতে হবে। যেমন 1 নম্বরের কোশ্চেন ক্ষেত্রে বললাম যে পুরো 1 লাইন সেন্টেন্স আকারে লিখবা, শুধু অ্যান্সারটা লিখবা না কয়ের ক্ষেত্রে। আর ক্ষয়ের ক্ষেত্রে হলো যে তোমাকে 2টা প্যারা দেওয়ার চেষ্টা করবা, একটা প্যারাতে তোমার সংজ্ঞাটা লিখবা যেটা ব্যাখ্যা চাইছে সেটা, আর দ্বিতীয় প্যারাটা তুমি ওইটা সম্পর্কে জাস্ট উপসংহার ছোট আকারে লিখে দিবা যে এই উপরোক্ত কারণে বা এইসব কারণে আমরা এটা বলতে পারি যে এটা হলো শিল্প, এরকম তুমি লিখতে পারো, বা উৎপাদনের বাহন হলো শিল্প। আর গ নাম্বারটাতে হবে কি, প্রথমে কারেক্ট অ্যান্সারটা লিখবা, তারপরে তুমি 3টা প্যারা দিবা। প্রথম প্যারায় উদ্দীপকটার সাথে যে সংগঠনটা বলছে বা যে কাজটা বলছে ওইটা লিখবা, ওইটা সম্পর্কে লিখবা। মানে যেমন মনে করো বলছো অ্যান্সারটা হলো অংশীদারি ব্যবসা, তাহলে প্রথম পরেরটাতে তুমি অংশীদারি ব্যবসা কি, অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য এই সম্পর্কে কিছুটা আলোচনা করবা। আর দ্বিতীয় প্যারাটা কি করবা, অংশীদার ব্যবসার কোন কোন বৈশিষ্ট্যের সাথে উদ্দীপকের মিল আছে সেই মিলগুলো মিলাই লিখবা। এবং 3 নম্বর প্যারাটা কি লিখবা, ছোট একটা প্যারা, 3 নম্বর প্যারাটা একদম ছোট, সেটা হলো যে উপরোক্ত কারণে বা এইসব কারণে আমরা বলতে পারি এটা অংশীদার ব্যবসা, এরকম হতে পারে। তার মানে অ্যান্সার ছাড়া আরো 3টা প্যারা দেওয়াটা ভালো। তো অনেকে কি করে 1 প্যারা লিখে ফেলো, 1 প্যারা লিখে নাম্বার টিচারে কিন্তু এখানে কম দেয়, তুমি লেখো 3 মার্কের কোশ্চেন তুমি পাচ্ছ 1, কারণ কিন্তু এইগুলো। হ্যাঁ, আবার 4 মার্কের ক্ষেত্রেও সেম, সেক্ষেত্রে তুমি একই করতে পারো, প্রথমে পুরো কথাটা লিখে নিলাম, যে কোশ্চেনটা চাইছে ওই কোশ্চেনটা লিখতে পারলা যে আমার একমত কি একমত না, অথবা আসলো আর্থসামাজিক উন্নয়নে ব্যবসার ভূমিকা, ও ব্যবসার ভূমিকা নিচে উল্লেখ করো, এটা কিন্তু প্যারা না, এটা জাস্ট অ্যান্সারটা কোশ্চেনটা কি তুমি রিপিট করতেছো। দেন প্যারা লাগলা কি, ব্যবসা সম্পর্কে ধারণা দিলা,
তারপরে প্যারায় তুমি কি করো উদ্দীপকের সাথে কিছুটা মিল লেখলা, তারপর তোমার মতামত লেখলা, এরকম করে 2-3টা প্যারা কিন্তু দিতে হবে। হ্যাঁ, এবং অবশ্যই 3 মার্কের এবং 4 মার্কের কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা বানানোটা উচিত। এখন কথা হলো 2 পৃষ্ঠা মানে বিশাল মাঝখানে অনেক ফাঁকা এরকম না, একটা সৌন্দর্য রাখার জন্য যতটুকু ফাঁকা প্রয়োজন ততটুকু তোমাকে দিতে হবে। আর নাহলে আবার দেখতেও খারাপ লাগবে, আবার বেশি ফাঁকা ফাঁকা রাখলে তখন টিচার কিন্তু বুঝবে তুমি ফাঁকিবাজ। তো সব কিছু তোমাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, আবার আসলে রিভিশন ব্যাপারটা হলো যে আমরা আসলে যেহেতু থিওরি কোশ্চেন দিচ্ছি, ম্যাথ দেওয়ার সময় তো রিভিশনের সাথে সাথে দিয়ে দিই, বাট থিওরি ক্ষেত্রে রিভিশনটা সাথে সাথে না। এটা আমরা করবো, পুরো কোশ্চেনগুলো শেষ করবো, লাস্টে চেষ্টা করবো যে 5 মিনিট বা 10 মিনিট রাখার জন্য, যে সময়টা আসলে আমরা রিভিশন দেবো। বাট বাস্তব প্রেক্ষাপটে হয় কি, পরীক্ষার হলে 10 মিনিট সময় আসে, লাস্টে সৃজনশীল আছে একটা বাকি। তো এই কাজটা করে যখন রিভিশন দেওয়া হয় না, এক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় অ্যান্সার আমরা জানি এই সঠিকটা, বাট ভুল লিখে ফেলছি বা বানান ভুল করে ফেলছি। তো ক মার্কের ক্ষেত্রে বানান ভুল করলে কিন্তু নাম্বার দেয় না, ঠিক আছে? তো এইগুলো একটু চিন্তা ভাবনা করতে হয়, যার কারণে রিভিশনের জন্য 5-10 মিনিট রাখতে হয়। একটা মনে রাখবা যে একটা সৃজনশীল তুমি দিবা 40 মিনিট, একটা সৃজনশীল দিবা তুমি 10 মিনিট, এটা কখনো কাম্য না। সব যতটুকু কোশ্চেনের জন্য প্রশ্ন সময় পাও, প্রতিটা কোশ্চেনের সেই সময়টাই তুমি ইউজ করার চেষ্টা করবা। হয়তো বা প্রথম 2টা কোশ্চেন একটু সময় বেশি লাগতে পারে, বাকিগুলো তুমি ওইভাবেই চিন্তা করবা যে প্রথম 2টা যদি আমি 25 মিনিটের জায়গায় 30 মিনিট দিয়ে দিই, তাহলে বাকি 2টা আমাকে অবশ্যই কি 2-3 মিনিট করে কমাইতে হবে 20-25 মিনিটের জায়গায়। তো এইভাবে চিন্তা করে তুমি অ্যাডজাস্ট করে নেবা, কারণ একটা অনেক বড় লেখছো, একটা একবারে ছোট লেখছো, এভাবে হলে কিন্তু নাম্বারটা ভালো পাওয়া যাবে না। বেনাল আদর্শ উত্তরমালা কিভাবে করব, আমরা যেটা বললাম এতগুলো, এগুলো তো অবশ্যই মেনটেন করবা। দ্বিতীয় হলো যে যেটা করবা, তোমার কোশ্চেন যেটা সবচেয়ে বেশি ভালো পারো সেই কোশ্চেনটা সবার আগে অ্যান্সার করবা, আর তারপরে যেটা ভালো পারো সেটা ভালোভাবে অ্যান্সার করবা। আর যেটা করবা, সবার লাস্টে যে কোশ্চেনটা অ্যান্সার করবা সেটাও সবচেয়ে মানে 3 নাম্বার যে ভালো পারো সেটা অ্যান্সার করবা। তবে আমরা যেটা লাস্টে করি যে একদম লাস্টে কিছু পারি না সেটা অ্যান্সার করি, এটা একটা ভুল। কারণ টিচার কিন্তু লাস্টের দিকে খাতাটা কিন্তু পড়তে পারে, কোশ্চেনটা পড়ার সম্ভাবনা থাকে, এবং লাস্টের দিকে অনেক শর্ট লেখা হয়, এটা ঠিক না। এই জন্য চেষ্টা করতে হবে অ্যাভারেজ যেগুলো আছে সেগুলো মাঝখানে লেখা, প্রথম দিকে এবং লাস্টের দিকে ভালো কোশ্চেন অ্যান্সার করা। আর যতটা সম্ভব পরিচ্ছন্ন লেখা, হাতের লেখা সুন্দর হতে হবে এমন কথাটা মানে আমি বলছি না জোর দিয়ে, কিন্তু লেখাটা পরিচ্ছন্ন হইতে হবে, যে টিচার যাতে পড়তে পারে। লেখা খারাপ হোক কোনো সমস্যা না, বাট লেখাটা পরিচ্ছন্ন, হিজিবিজি না করা, দাগাদাগি না করা, এটা চেষ্টা করতে হবে। আর বাকিটা টিচারের উপর ডিপেন্ড করে, আর বাকিটা তোমার লাকের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আল্লাহ ভরসা। তো এই ছিল সিকিউর ব্যাপারে। এবার আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করি। এমসিকিউ হলো যে প্রথমে কোন টাইপের কোশ্চেন তো দিতে হবে। আমরা জানি যে 3-4 টাইপের কোশ্চেন আসে। একটা হলো যে জ্ঞানমূলক, একটা আছে তোমার জ্ঞানমূলক মানে এক কথা অ্যান্সার, ডিরেক্ট বইয়ের কারেক্ট অ্যান্সার। আরেকটা আসে বহুপদী, 3-4টা কোশ্চেন থাকে, 3টা থেকে 2টা হইতে পারে, 3টা হইতে পারে অ্যান্সার, এরকম হইতে। আবার আসে কি উদ্দীপক আকারে আসে। তো তোমাকে 3 টাইপের মধ্যে সবার আগে তুমি যেটা করবা, যেখানে উদ্দীপক আছে এগুলো স্কিপ করবা, এগুলোকে আগে অ্যান্সার করবা না। তারপর যেগুলো বহুপদী আছে 3-4টে, এগুলো পরে স্কিপ করবা। প্রথমে সবার আগে জ্ঞানমূলকটা দিবা, যেগুলো রাইট অ্যান্সার ওগুলো আগে দিবা। এখন এটা হতে পারে 1 নাম্বার, 2 নাম্বার, তারপর 4 নাম্বারটা জ্ঞানমূলক, তুমি 4 নাম্বারে দিবে, তুমি 3 নাম্বার পরে পড়বা, কারণ ওগুলোতে পড়তে সময় বেশি লাগে এবং ওগুলো নিয়ে একটু ভাবতে হয়, তাই এগুলো একটু পরে করবা। তো প্রথম যখন তোমার জ্ঞানমূলকগুলো সবার দাগানো হয়ে গেছে, দ্বিতীয় তুমি ওই যেগুলো আছে বহুপদী সেগুলো অ্যান্সার করবা, আর লাস্টে তুমি উদ্দীপক অ্যান্সার করবা। বেশিরভাগ উত্তর কোনটা হয়, ক খ গ ঘর মধ্যে। আচ্ছা, এটা একদম বলার রেয়ার, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো কোশ্চেনে একটা না 4টা-5টায় কি হয়েছে, খ অ্যান্সার হয়ে গেছে, আর একটা না 4টা-5টায় গ অ্যান্সার হয়ে গেছে। তো তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে অ্যান্সার বেশিরভাগই খ আর গ এর মধ্যেই থাকে। তবে এটা তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, এই জন্য তুমি অ্যাভারেজে এভাবে দাগাইতে পারো না। তবে যদি হয় যে এমন কোনো কোশ্চেন কমন পাইতেছো না, বুঝতেছো না, দেখতেও পারতেছো না, জানো না কিছু, তবে আন্দাজ দাগাইতে চাইতেছো, কারণ এখানে তো নেগেটিভ মার্কিং নাই, সেক্ষেত্রে যেটা করতে পারো, খ এবং গ এর মধ্যে যে কোনো একটাকে দাগ দিয়ে দিতে পারো, উপদশ দিই বলে, ঠিক আছে? ওকে, এবার আসো উত্তর বেশি কমন না পড়লে করণীয়। তো উত্তর বেশি কমন না পড়লে যেটা করো, প্রথমে তোমার যে কোশ্চেনগুলো কমন পড়বে কারেক্ট অ্যান্সার সেগুলোকে দাগ দিয়ে দেবা। ভরাট করলাম, মনে কর 30টার মধ্যে 10টা কমন পড়েছে, তার মানে কিন্তু তুমি পাস করে ফেলছো, আলহামদুলিল্লাহ। এবার তোমাকে বেশি নাম্বার উঠে দিতে হবে। সেক্ষেত্রে তুমি পিছনে যদি হেল্প নিতে পারো তাহলে তো বেটার, কারণ পরীক্ষা হলো যেটা বোর্ড পরীক্ষা, অবশ্যই সবার নাম্বার দরকার। এখানে তোমাকে যেটা বলো যে নিজে নিজে লেখার আসলে প্রমাণ সুযোগ নাই, সবাই আমি বললেও দেখবে, সবাই না বললেও দেখবে। তারপর যেটা করতে হবে, দেখতে পারো, কিন্তু যদি অপশন না পাও সেক্ষেত্রে কি করতে হবে, তোমার যে কোশ্চেনগুলোর মধ্যে নিজে একটু বুঝতেছো যে হ্যাঁ 50-50 পারি, তো 50-50 যেটা মনে হবে সেটা তুমি দিয়ে দিবা। আর 50-50 একদমই না পারলে যেটা করবা, খ এবং গ এর মধ্যে যেটা অ্যান্সার হয় সেটা মিলাই দিতে পারো, ঠিক আছে? কিছু করার নেই, বাট ফাঁকা রেখে আসবা না।
এমন হইতে পারে তুমি 4টা দাগাইছো, 4টা মানে তোমার 2টা আন্দাজে দাগানোর পরে হয়ে গেছে, এটা কিন্তু তোমার 2 নাম্বারটাই প্লাস। দেন 2টা বৃত্ত ভরাট করা যাবে কি? এই কাজটা খুবই দুঃখজনক, অনেক ক্ষেত্রে আমাদের হয় আমি চাচ্ছি খ নাম্বারটা অ্যান্সার, বাট ভুলে কিন্তু গ নাম্বার দাগাই ফেলছি, আমি জানি কারেক্ট অ্যান্সার। তো সেক্ষেত্রে করণীয় কি? এখন তুমি যদি জানো 100% শিওর হও যে গ নাম্বারটাই অ্যান্সার, বাট খ নাম্বার দেখাইছো, বা খ নাম্বার অ্যান্সার গ নাম্বার দেখাইছো, সেক্ষেত্রে তুমি 2টাই বৃত্ত ভরাট করে দাও যদি 100% শিওর। আর যদি 100% শিওর না হও, 50-50 বা বন্ধু বলছে তাই, সেক্ষেত্রে তুমি আর দ্বিতীয়টা ভরাট করো না, কারণ দ্বিতীয়টা ভরাট করলে নাম্বার না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু যেহেতু কথা হলো যে আমি একটা ভুলই করছি, তো দ্বিতীয়বার দাগাইলে আর কি হবে, আমি তো এটা নাম্বার পাবোই না, এরকম ক্ষেত্রে করতে পারো। এক্ষেত্রে মেশিং অনেক ক্ষেত্রে 2টা বৃত্ত ভরাট করলে কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে দেয়, বা টিচারের চোখে যখন যদি পড়ে গোনার সময়, সেক্ষেত্রে কিন্তু টিচার ওটাকে কেটে দেবে। তো এই জন্য খুবই বাঞ্ছনীয়, হয়তো বা পরীক্ষার মধ্যে 1টা 2টা হইতে পারে, যদি 100% শিওর হয় তাহলে 2টা ভরাট করো, আর নাহলে 2টা ভরাট করো না। 2টা ভরাট করালে কিন্তু নাম্বার না পাওয়ার সম্ভাবনা এটা বেশি। ওকে, এবার আসলে সেট মিলানোর নিয়ম। সেট আসলে এভাবে মেলানো খুব দুষ্কর, কারণ কোশ্চেন আসে 30টা, সেট হয় 4টা। আগে হয়তো কোশ্চেন আমাদের সময় হতো 4টা সেট, আর কোশ্চেন 40টা, তখন কিন্তু অনায়াসে মিলে যেত যে এর সাথে 10টা, ওর সাথে 10টা মিলে যাচ্ছে, আমার 1 থেকে 10, ওর 11 থেকে 20। কিন্তু এখন খুবই রেয়ার, কারণ এখন দেখা যায় 8টা 9টা করে মিলে। ঠিক আছে, 8টা 9টা করে মিলে, এখন কি হবে, এটা অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় কিন্তু। হ্যাঁ, তো তুমি যদি দেখো যে মিলতেছে, তো ওইখান থেকে প্রথমে 8টা বা 9টা করে মিললে যাবে, অনায়াসে মিলে যায়। অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, এটা আসলে আমি একদম 100% তোমাকে বলতে পারবো না, কারণ এটা কিন্তু সমস্যা হয়। এইগুলো ছিল মোটামুটি নিয়ম। তো এমসিকিউটা আশা করি এভাবে তোমার হলো কিছুটা হলে উপকার হয়েছে, কারণ যেভাবে বোঝানো হয়েছে তুমি কিছুটা হলে ভুল কম করবা, বাকি কি করবা আশা করি। তো সিকিউ এমসিকিউ সব কিছুই যেভাবে বললাম এভাবে দেওয়ার চেষ্টা করো। আরও বিস্তারিত ভিডিও আছে, আমাদের অ্যাকাউন্টিং এর ভিডিও আছে, ক্লাস আছে, সেগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেল ভিজিট করো। সবাই ভালো থাকো, সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করি। আল্লাহ হাফেজ।